দেখুন সারা রাজ্য জুড়ে চলেছে, বারাবণীতে হয়েছে, কুচবিহারে হয়েছে, বিক্ষিপ্তভাবে সর্বত্র পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বিজেপির উপরে হামলা চালাচ্ছে। হামলা করে আক্রমণ করে যদি বিজেপিকে উঠিয়ে দেওয়া যেত তাহলে 2016 সাল থেকে আজ পর্যন্ত 300 বেশি বিজেপি কর্মী খুন হয়েছে। 2021 সালের 2রা মের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়েছে, ঘরছাড়া করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা জরিমানা দিয়ে বিজেপি সমর্থকদের বাড়ি ফেরানো হয়েছে, মাথা বইয়ে কামিয়ে দেওয়া হয়েছে, নিজের মূত্র ত্যাগ করিয়ে তাকে দিয়ে খাওয়ানো হয়েছে। এই তো অত্যাচার চলেছে। আমরা এখানে থাকতে এসেছি, চলে যেতে আসিনি। তবে এটা ঠিকই, আমরা ক্ষমতার পট পরিবর্তনের পর স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আমরা ওদের চিতা তুলব না। পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সংস্কৃতি, যে ভোট সংস্কৃতি তৈরি হয়েছে, এই হিংসার সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমরা চিতায় তুলে দেবো। সারা ভারতবর্ষে যেভাবে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সেই ব্যবস্থা। তৃণমূল কংগ্রেস তার 15 বছরের রাজত্বে 1 নম্বর এই বিধানসভায় বিভিন্ন দলের প্রায় 60 জনের কাছাকাছি বিধায়ককে দল বদল করিয়েছে। সংবিধানের 10 শিডিউল অনুযায়ী একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি। দ্বিতীয়ত, প্রথম এখানে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং এর আমদানি তৃণমূলই করেছিল। আপনারা জানেন, ইমানি বিশ্বাস, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, চাঁদ মোহাম্মদ, উমাপদ বাউরি এদের ভোট ক্রস করিয়ে প্রথম তৃণমূল কংগ্রেস এই ক্রস ভোটিং এর আমদানি করে। শুধু ক্রস ভোটিং এর আমদানি নয়, তৃণমূল কংগ্রেস তড়িৎ গতিতে প্রদীপ ভট্টাচার্যকে রাজ্যসভায় পাঠানোর জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নমিনেশন পর্যন্ত করতে দেয়নি, গেটে আটকে রাখা হয়েছিল। শেষ মুহূর্তে তিনি এসেছিলেন। আমি বিকাশ বাবু বা প্রদীপ ভট্টাচার্যের পক্ষে বিপক্ষে বলছি না, কিন্তু আমি বলছি এই গত 15 বছরে তৃণমূল কংগ্রেস ক্রস ভোটিং, দলত্যাগ বিরোধী আইন কার্যকর না করা, বিরোধী পক্ষের প্রার্থীকে আটকানো, এসব অনেক কুকাণ্ড করেছে। আমরা অর্থাৎ আমি এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য চাইলে আরো একটি নমিনেশন করাতে পারতাম এবং 16 তারিখের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অনেকেই ক্রস ভোটিং করতেন, কারণ তারা জানেন প্রায় 60 জনের বেশি এমএলএ জানেন যে তারা টিকিট পাবেন না। এর বাইরেও যদিও আমরা তার ভোট আশা করি না, সমর্থনে চাই না, তিনি মমতার বিটি হুমায়ুন কবিররা তারাও কি করতেন ভোট হলে, এটাও কিন্তু কারোরই মানে অজানা ছিল সব। কিন্তু বিজেপি সবসময় মনে করে যে এই ওপেন রাজ্যসভা ভোটের ক্ষেত্রে সংসদীয় পরম্পরা, গণতন্ত্র, সংবিধানের ব্যবস্থা মেনে চলা। তাই ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই অনন্ত মহারাজ অর্থাৎ নগেন্দ্রনাথ রায়, মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়, পরিশেষে রাহুল সিনহা, আমরা আমাদের ভোটার সংখ্যা অনুযায়ী আমরা নমিনেশন করেছি এবং তৃণমূলের বিপদ ছিল বলে তৃণমূল এবারে বিগত দিনের মতো বাড়তি প্রার্থী দেওয়ার ঝুঁকি নেয়নি। বিপদটা আমাদের ছিল না, বিপদ আপদ সবটাই উঠেছে। শুধু আজকে রাহুল সিনহার মনোনয়ন জমার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হলো, কোনো জটিলতা তৈরি হয়েছিল না। কালকে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে পরশুদিন, 3-4 বন্ধ ছিল। স্বাভাবিকভাবে হলফনামার সঙ্গে যে পেপারস লাগে সেটা আজকে যেমন ধরুন ভোটার লিস্টে সার্টিফাইড পাবে, এটা আস্তে আস্তে 12:30টা 1টা হয়েছে, 10টায় ক্লিয়ার করেছেন। তারপরে অন্যান্য যে রিলেভেন্ট পেপারস রয়েছে সব পেপারস আসতে প্রায় 1:45 2টো হয়ে গেছে। তারপরে উনি সই করেছেন, যেহেতু 3টে অবধি সময় ছিল আমরা সেই মতো করেছি। একটাই ওয়ার্কিং ডে আজকে পাওয়া গেছে। 3 এবং 4 দুদিন পশ্চিমবঙ্গে ছুটি ছিল, ভারতবর্ষের ছুটি একদিন ছিল, 4 তারিখ। তাই অন্যান্য রাজ্যে অন্য দলের প্রার্থীরা 3 তারিখে কাগজ রেডি করতে পেরেছে, আর আমাদের 3 তারিখেও সুযোগ ছিল না, 4 তারিখেও সুযোগ ছিল না। সেইটুকু কিন্তু তার জন্য আরো অসুবিধা হয়েছে বলে আমার তো মনে হচ্ছে না। সবটা ঠিকঠাকই হয়ে গেছে, স্মুথলি হয়ে গেছে। এবং আমরা 40 জন বিধায়ক তাকে সমর্থন করেছি, 10 জন করে প্রত্যেকটা সেটে, সাফিসিয়েন্ট নাম্বার অফ প্রপোজালস। এবং রাহুল সিনহা জয়ের শুধু সময়ের অপেক্ষা। তিনি ভারতীয় জনতা পার্টির পরীক্ষিত নেতা, টেস্টেড এন্ড ট্রাস্টেড নেতা, এবং সমান তালে মানে তার অ্যাক্টিভিটিস তিনি চালিয়ে গেছিলেন।
দল যোগ্য মনে করেছে, শুধু কেন্দ্রীয় নেতা নয়, আমি শ্রমিক উদ্যা এবং আমাদের যে রাজ্য ইলেকশন কমিটি বসেছিলাম তাতে আমরা যে 5টি নাম পাঠিয়েছিলাম, আজকে বলতে কোনো অস্বীকার করার উপায় নেই, সেখানে গুরুত্ব দিয়েই রাহুল সিনহার নামটাও পাঠানো হয়েছিল। অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিটি চাপিয়ে দেননি, আমাদের 5টি নাম পাঠানোর মধ্য থেকে কিন্তু তারা বেছে নিয়েছে। এটাই ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল এবং সিস্টেমিক ডেমোক্রেসির একটি বড় উদাহরণ, যেটা তৃণমূল কংগ্রেসের নেত্রী আমরা যা শুনেছি জেনেছি সব রাজনৈতিক লোককে তিনি বানপ্রস্তে পাঠিয়ে দিয়ে তিনি এককভাবে প্রার্থী করেছেন। দুজনকে কৃতজ্ঞতা স্বরূপ ঋণ শোধ করেছেন। সারদার ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট করার জন্য রাজীব কুমারকে রিওয়ার্ড দিয়েছেন, আর বিনীত গোয়েলকে আরবি করের অভয়ার কেসে বাঁচিয়ে দেওয়ার জন্য মেনকা গুরুস্বামীকে তিনি আজকে গিফট দিয়েছেন। সুব্রত বক্সির মতো উনার যুব কংগ্রেসের সময় থেকে অদ্যবধি সুব্রত বক্সি হাঁটতে পারেন, চলতে পারেন, এখনো জেলা করেন। এখন আপনারা জিজ্ঞেস করতে গেলে বক্সিটা বলবে যে আমি নিজে থেকে না বলেছি। তা আমাদের কষ্ট হচ্ছে যারা তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিল সেই নেতাকে আজকে অবসরে পাঠানো হচ্ছে। বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিকদেরকে, মেনকা গুরুস্বামীদেরকে, রাজীব কুমারের মতো টেন্টেড একজন কুখ্যাত আইপিএস কে জায়গা করে দেওয়ার জন্য সুব্রত বক্সিকে আজকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব পীড়াদায়ক।